ইংলিশ রাইটিং স্কিল বিডি চ্যানেলে আজকে আমরা নবম শ্রেণীর এক্সপিরিয়েন্স 4 অর্থাৎ চ্যাপ্টার 4-এর 4.3.3, 4.3.4, 4.3.5 এর উত্তরগুলো দেখব। আমাদের এই অধ্যায়ের নাম হচ্ছে টোনস ইন স্টেটসমেন্টস অর্থাৎ কথার স্বরভঙ্গি। তো 4.3.3 কি করতে বলেছে একটু দেখি আমরা। নাও রিড দ্য ফলোইং নোট অন দ্য অথর ফার্স্ট অ্যান্ড দেন দ্য টেক্সট। এখন প্রথমে লেখকের উপর নিচের নোটটি এবং তারপর পাঠ্যটি পড়ুন। লেটার ইন প্যারার গ্রুপস আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। এরপরে জোড়ায় বা দলে নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। নোট অন দ্য অথর, লেখকের বিষয়ে ধারণা। জেন অস্টেন ওয়াজ এ ফেমাস ইংলিশ অথর রিনোন্ড ফর হার মাস্টারপিস প্রাইড অ্যান্ড প্রেজুডিস। জেন অস্টেন একজন বিখ্যাত ইংরেজি লেখিকা। তিনি তার বিখ্যাত উপন্যাস প্রাইড অ্যান্ড প্রেজুডিসের জন্য সুপরিচিত। হার স্টোরিজ বিউটিফুলি ক্যাপচার হাউ পিপল বিহেভড অ্যান্ড ইন্টারাক্টেড ইন দ্য 19th century। তার উপন্যাসে ঊনবিংশ শতাব্দীতে মানুষ কীভাবে আচরণ ও ভাব বিনিময় করত সেগুলি গল্প আকারে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। উইথ হার ক্লেভার হিউমার অ্যান্ড কেয়ারফুল অবজারভেশন অস্টেন্স বুকস আর স্টিল লাভ টুডে। তার চতুর রসবোধ এবং সতর্ক পর্যবেক্ষণের কারণে অস্টেনের বইগুলো আজও জনপ্রিয়। She is considered a classic writer who understood society deeply and wrote stories that are truly special. তাকে একজন ধ্রুপদী লেখিকা হিসেবে বিবেচনা করা হয় যিনি সমাজকে গভীরভাবে বুঝতে পেরেছিলেন এবং এমন গল্প লিখেছিলেন যা সত্যিই বিশেষ। Pride and Prejudice by Jane Austen is a classic novel that explores society, manners and relationship with wit and charm. জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস একটি ক্লাসিক উপন্যাস যা সমাজ, আচরণ এবং বুদ্ধি ও আকর্ষণের সাথে সম্পর্কে অন্বেষণ করে। আচ্ছা, তো আমরা গল্পটি সম্পর্কে একটু ধারণা নেওয়া দরকার। বইতে যদিও এভাবে ধারণা দেয়া নেই, তা আমরা এটা একটু আলোচনা করে নিচ্ছি, কারণ এখানে যেটা টেক্সট আছে সেটা বোঝার জন্য এই হালকা ধারণা থাকা দরকার উপন্যাস বিষয়ে। গল্পটির নাম হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, বাংলা অনুবাদ করলে হয় অহংকার এবং কুসংস্কার। ধনী মিস্টার বিংলে যখন নেদারফিল্ডে আসেন তখন তিনি বেনেট পরিবারের 5 মেয়ে থেকে কোনো একজনকে তার সাথে বিয়ে দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। বড় মেয়ে জেনের সাথে বিংলের ভাব হয় এবং তাদের বিয়ে ঠিক হয়। বহু ঘটনার পর তারা বিবাহ করেন। এদিকে বিংলের বন্ধু ডার্সি এলিজাবেথের প্রতি অহংকারপূর্ণ প্রাইড যেটা আচরণ করেন। আর্মি অফিসার উইকহ্যাম ও ডার্সির বিরুদ্ধে অভিযোগ করেন। ডার্সি সম্পর্কে এলিজাবেথের ধারণা আরও খারাপ হয়, যেটাকে প্রেজুডিস বলা হয়ে থাকে। প্রেজুডিসের কারণে এমনটা হয়ে থাকে, কুসংস্কারের কারণে। একসময় ডার্সি নিজেকে ভালো প্রমাণ করেন, ফলে এলিজাবেথের প্রেজুডিস শেষ হয় এবং তারা বিয়ে করেন। এর আগে লিডিয়া উইকহ্যামের সাথে পালিয়ে বিয়ে করে এবং মিস্টার কলিন্স, যিনি এলিজাবেথকে ব্যর্থ প্রবেশ করেছিলেন, পরে চার্লট লুকাসকে বিয়ে করেন। এখন আমরা যে টেক্সটটা পড়ব, এই টেক্সটটা এই যে মিস্টার কলিন্স, অনেকগুলো ক্যারেক্টার আছে সেই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে। এখন সেই প্রাইড অ্যান্ড প্রেজুডিসের মধ্যে একটা ক্যারেক্টার মিস্টার কলিন্স সম্পর্কে এটা এখানে বলা হয়েছে। আমরা দেখি, মিস্টার কলিন্স ওয়াজ নট এ সেন্সিবল ম্যান অ্যান্ড দ্য ডিফিসিয়েন্সি অফ নেচার হ্যাড বিন বাট লিটল অ্যাসিস্টেড বাই এডুকেশনাল সোসাইটি। দ্য গ্রেটেস্ট পার্ট অফ, আচ্ছা আগে একটু অনুবাদ করি আমরা। মিস্টার কলিন্স বুদ্ধিমান মানুষ ছিলেন না এবং তার স্বভাব, যেটা আমরা বলবো যে তার স্বভাবে কিছু সমস্যা ছিল। একটু লিখি আমি, স্বভাবের সমস্যা। আচ্ছা, তার কিছু স্বভাবগত সমস্যা ছিল এবং শিক্ষাগত কিছু স্বল্পতা ছিল, এবং যেটাতে সমাজ তাকে খুবই কম সহযোগিতা করে। কি তার শিক্ষারও অভাব আছে, আচরণেও সমস্যা আছে, সামাজিকভাবেও তার কিছু প্রবলেম আছে। দ্য গ্রেটেস্ট পার্ট অফ হিজ লাইফ হ্যাভিং বিন স্পেন্ট আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার। তার জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত হয়েছিল একজন নিরক্ষর ও দুর্দশাগ্রস্ত বাবার নির্দেশনায়। দো হি বিলং টু ওয়ান অফ দ্য ইউনিভার্সিটিস, হি হ্যাড মিয়ারলি কেপ্ট দ্য নেসেসারি টার্মস উইদাউট ফর্মিং অ্যাট ইট এনি ইউজফুল অ্যাকুইন্টেন্সেস। যদিও তিনি কোনো বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি কেবল প্রয়োজনীয় সত্তাবলী বজায় রেখেছিলেন, এতে কোনো দরকারি পরিস্থিতি তৈরি না করে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে তেমন কিছু শিখেননি, খালি কিছু অহংকার শিখছেন আন্দাজেই।
তারপরে যেটা তার কোনো কাজে লাগে না, তার নির্বুদ্ধিতাটাকেই প্রমাণ করে, তার বোকামিটাই বের হয়ে আসে। The subjection in which his father had brought him up had given him originally great humility of manner. তার বাবা যে নম্রতা নিয়ে তাকে বড় করে তুলেছিলেন তা তাকে মূলত অত্যন্ত নম্র করে তুলেছিল ব্যক্তিগত জীবনে। But it was now a good deal counteracted by the self-conceit of weak head, living in retirement, and the consequential feeling of early and unexpected prosperity. তারপরে যদি বলি আমরা, কিন্তু এখন একটি ভালো চুক্তি ছিল যা তার দুর্বল মাথার আত্ম অহংকার, অবসর গ্রহণের সময় বেঁচে থাকা এবং প্রাথমিক ও অপ্রত্যাশিত সমৃদ্ধির ফলস্বরূপ অনুভূতি দ্বারা প্রতীয়িত হয়েছিল। তারপরে যদি আমরা বলি, A fortunate sons had recommended him to Lady Catherine de Bourgh when the living of Hunsford was vacant. The respect which he felt for high rank and his veneration for her as his patroness, mingling with a very good opinion of himself, of his authority as a clergyman, and his right as a rector, made him altogether a mixture of pride and obsequiousness, self-importance and humility. একটি সৌভাগ্যযুক্ত সুযোগ তাকে লেডি ডি ক্যাথরিন ডি বড়োর কাছে সুপারিশ করেছিল যখন হ্যান্সফোর্ডের জীবনকাল, মানে তার এটা বলবো যে তার হ্যান্সফোর্ডের জীবনকালটা নিঃসঙ্গ ছিল, অর্থাৎ নিঃসঙ্গ। ওকে, এখানে লেডি ক্যাথরিন ডি বড়ো একজন, উনি একা মানুষ ছিলেন দেখে তার হাজব্যান্ড ছিল একজন বড় কর্মকর্তা, সম্মানী মানুষ। তিনি মারা যাওয়ার পর থেকে এই যে লেডি ক্যাথরিনের অনেক সম্পত্তি হয়, এখন এগুলো দেখাশোনা করার জন্য একজন লোক প্রয়োজন। সেই মিস্টার কলিন্সকে এই দেখাশোনা করার জন্য নিয়ে আসা হয়, কিন্তু মিস্টার কলিন্সের মাথা নষ্ট, সে তো বড় লোক আত্মীয়র কাছে আসছে, এখন সে ধারণা করতেছে লেডি ক্যাথরিন ডি বড় সমস্ত সম্পত্তি একসময় সে পাবে। হ্যাঁ, এগুলো সে নিজেকে লেডি ক্যাথরিন ডি বড়োর মানে প্যাট্রনেস প্রমাণ করে বা নিজেকে খুব উঁচু মানের কিছু একটা প্রমাণ করার চেষ্টা করে, আসলে সে এমন কিছু ছিল না। ওকে, আমরা অনুবাদটা দেখি। এবং যখন হান্সফোর্ডের জীবনকাল নিঃসঙ্গ ছিল এবং সম্মান যা তিনি তার উচ্চ পদমর্যাদার জন্য অনুভব করেছিলেন এবং তার পৃষ্ঠপোষক হিসেবে তার প্রতি শ্রদ্ধা, নিজের সম্পর্কে খুব ভালো মতামতের সাথে একজন পাদ্রী হিসেবে তার কর্তৃত্ব এবং রেক্টর হিসেবে তার অধিকারের সাথে মিশে যাওয়া তাকে পুরোপুরি গর্ব ও আনুগত্যের মিশ্রণ করে তুলেছিল। আচ্ছা, এটা হচ্ছে কি, তার মধ্যে একটা মিথ্যা গর্ব ছিল। সে যে মানে যেহেতু সম্মানী ব্যক্তি, লেডি ক্যাথরিন ডি বড়োর বাসায় আছেন, তো সবাই তাকে মানে অহংকার করে বেড়াতো, সে নিজেও অনেক সম্মানিত। আচ্ছা, এটা জেন অস্টেন রচিত প্রাইড অ্যান্ড প্রেজুডিস থেকে উদ্ধৃত। লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই আনসারিং দ্য কোশ্চেন্স। আসুন প্রশ্নের উত্তর দিয়ে পাঠ্যটি সম্পর্কে আমাদের বোধগম্যতা পরীক্ষা করি। হাউ ওয়াজ মিস্টার কলিন্স চাইল্ডহুড? মিস্টার কলিন্সের শৈশব কেমন ছিল? মিস্টার কলিন্স পাস্ট হিজ চাইল্ডহুড আন্ডার দ্য গাইডেন্স অফ অ্যান ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার। মিস্টার কলিন্স তার শৈশব অতিবাহিত করেন একজন নিরক্ষর ও দুর্দশাগ্রস্ত বাবার নির্দেশনায়। হাউ ডিড মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্স হিম? মিস্টার কলিন্সের বাবা কীভাবে তাকে প্রভাবিত করেছিলেন? মিস্টার কলিন্স ফাদার, ওকে, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। মিস্টার কলিন্স ফাদার ইনফ্লুয়েন্সড হিম পজিটিভলি বিকজ দ্য সাবজেকশন ইন হুইচ হিজ ফাদার হ্যাড ব্রট হিম আপ হ্যাড গিভেন হিম অরিজিনালি গ্রেট হিউমিলিটি অফ ম্যানার। মিস্টার কলিন্সের বাবা তাকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছিলেন, কারণ তার বাবা তাকে যে বৈশ্যতা দেখিয়ে বড় করেছিলেন, অর্থাৎ যে নম্রতা দেখে বড় করেছিলেন, তা তাকে আদতে অত্যন্ত নম্র করে তুলছিল। হোয়াট লাকি ইভেন্ট ইন্ট্রোডিউসড মিস্টার কলিন্স টু লেডি ক্যাথরিন ডি বড়ো? কোন ভাগ্যবান ঘটনা অথবা কোন সৌভাগ্যযুক্ত ঘটনা মিস্টার কলিন্সকে লেডি ক্যাথরিন ডি বড়োর সঙ্গে পরিচয় করিয়ে দেয়? আচ্ছা,
এটা আচ্ছাটা হচ্ছে এ লাকি সান্স হ্যাড রিকমেন্ডেড হিম টু লেডি ক্যাথরিন ডিবরো হোয়েন দ্য লিভিং অফ ট্রান্সপোর্ট ওয়াজ ভ্যাকেন্ট। মানে একটি ভাগ্যযুক্ত সুযোগ তাকে লেডি ক্যাথরিন ডিবরোর কাছে সুপারিশ করেছিল যখন হান্সফোর্ডের বাসস্থান খেলা ছিল, অর্থাৎ হান্সফোর্ডের তিনি যখন একা ছিলেন। কে একা ছিলেন? লেডি ক্যাথরিন ডিবরো। তিনি যখন একা ছিলেন তখন তার বাসায় দেখাশোনা করার জন্য, তার মানে ফরমায়েশগুলো শোনার জন্য, তার কাজগুলো করে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তো এই সুযোগে মানে সে মিস্টার কলিন্স লেডি ক্যাথরিন ডিবরোর কাছে আসার সুযোগ পায় এবং তার পক্ষে কাজ করার সুযোগ পায়। অথচ এরকম একটা অদ্ভুত ক্যারেক্টারের মানুষ এই লেডি ক্যাথরিন ডিবরোর কাছে আসার সুযোগ পাওয়ার কথা ছিল না, যদি না তার বাসা এখানে খালি দেখতো, যদি না তাকে কেয়ারটেকার প্রয়োজন হতো, তাহলে অবশ্যই এই মিস্টার কলিন্সের মতো অদ্ভুত লোক এখানে আসতে পারতো না। হোয়াট ডাজ এ মিক্স অফ প্রাইড অ্যান্ড হাম্বলনেস, সেলফ ইম্পর্টেন্স অ্যান্ড ওবিডিয়েন্স টেল আস অ্যাবাউট মিস্টার কলিন্স? গর্ব ও নম্রতা, আত্মগুরুত্ব ও আনুগত্যের মিশ্রণ মিস্টার কলিন্স সম্পর্কে আমাদের কি বলে? আচ্ছা হচ্ছে মিস্টার কলিন্স অফার্স এ প্রাইম এক্সাম্পল অফ সামওয়ান হু এক্সিবিটস এক্সট্রিম প্রাইড ওয়াইল হ্যাভিং নো কোয়ালিটিস টু বি প্রাউড অফ। মানে মিস্টার কলিন্স এমন একজনের একটি প্রধান উদাহরণ উপস্থাপন করেছেন যিনি গর্বিত হওয়ার কোনো গুণাবলী না থাকলেও চরম গর্ব প্রদর্শন করেন। এ সিকোপ্যান্ট, Mr. Collins attempts to make up for his relatively low social status by speaking constantly about his patroness, Lady Catherine de Bourgh. একজন চাটুকার স্বভাবের মিস্টার কলিন্স তার পৃষ্ঠপোষক লেডি ক্যাথরিন ডি বরো সম্পর্কে ক্রমাগত কথা বলে তার তুলনামূলকভাবে নিম্ন সামাজিক অবস্থান পূরণ করার চেষ্টা করেন। অর্থাৎ নিজের কোনো কিছু নেই, বড়লোক আত্মীয় একজন আছে, পুলিশের অফিসার অথবা আর্মি অফিসার অথবা সরকারি বড় বিশেষ ক্যাডার, খালি ওই সারাদিন, অথবা উকিল, বড় উকিল, ওই সারাদিন ওই লোকের গল্প করে বেড়ায়, নিজের কিন্তু কিছু নেই। এই ধরনের স্বভাব হচ্ছে মিস্টার কলিন্সের। এটাই বলছে, ওই যে নিজে একটা আজব স্বভাবের লোক, সারাক্ষণ গল্প করে লেডি ক্যাথরিন ডি বরো, যেন নিজের সমস্যাটা চাপা পড়ে থাকে, মানুষ ওই যে লেডি ক্যাথরিন ডি বরোর সম্পর্কে শুনতে থাকে যেন। His quick switching to attention from Jane to Elizabeth and then to Charlotte confirms that he conducts the entire courting as an intentional thing. তো এখানে আরেকটা বিষয় আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে জেন থেকে এলিজাবেথ এবং তারপর শার্লটের প্রতি তার দ্রুত মনোযোগ পরিবর্তন নিশ্চিত করে যে তিনি একটি ইচ্ছাকৃত জিনিস হিসেবে পুরো ডেটিং পরিচালনা করেন। অর্থাৎ মানে পুরো যে একবার একটা মেয়েকে পছন্দ হয়, কেউ তাকে পাত্তা দেয় না, পরে তার মতোই একজন ওই টাইপের একজন চার্লট, ওর সাথে তার বিয়ে হয়। সো উই সি এ মিক্সার অফ এভরিথিং ইন হিম, তার মধ্যে সব কিছুর একটা মিক্সার পাওয়া যায়। ওকে, হোয়াট আইডিয়াস অ্যাবাউট সোসাইটি মাইট দ্য অথর বি এক্সপ্রেসিং থ্রু মিস্টার কলিন্স? সমাজ সম্পর্কে লেখক মিস্টার কলিন্সের মাধ্যমে কী ধারণা প্রকাশ করতে পারেন? দেয়ার আর টু ইম্প্যাক্টস অফ সোশ্যাল ক্লাস ফাউন্ড ইন প্রাইড অ্যান্ড প্রেজুডিস নোভেল। প্রাইড অ্যান্ড প্রেজুডিস উপন্যাসে সামাজিক শ্রেণীর দুটি প্রভাব পাওয়া গেছে। দে আর প্রাইড অ্যান্ড প্রেজুডিস অ্যান্ড দ্য থ্রি টাইপস অফ সোশ্যাল ক্লাসেস হুইচ আর রিফ্লেক্টেড সাচ এস পাওয়ার, ওয়েলথ অ্যান্ড স্ট্যাটাস অফ দেমসেলভস। তো সেগুলো ছিল গর্ব, কুসংস্কার এবং তিন ধরনের সামাজিক শ্রেণী যা প্রতিফলিত হয়েছিল, যেমন ক্ষমতা, সম্পদ এবং নিজেদের মর্যাদা। এই বিষয়গুলো বারবার এই লেখার মধ্যে, উপন্যাসের মধ্যে দেখা যায়। প্রেজুডিস অ্যাজ ফিলিংস টুয়ার্ডস পিপল অর এ পারসন বিকজ অফ দেয়ার সোশ্যাল ক্লাস। তো প্রেজুডিসটা কী কারণে দেখা যায় যে মানুষের মধ্যে? প্রেজুডিসটা দেখা হচ্ছে যে সামাজিক শ্রেণীর কারণে মানুষ বা কোনো ব্যক্তির প্রতি অনুভূতি হিসেবে কুসংস্কার দেখা যায়। আচ্ছা, সেটা কেমন? যে বড় লোকেরা সবসময় গরিবদের সম্পর্কে একটা আন্দাজি রকমের, অনেকে আছে ধারণা রাখে গরিব মানুষের জীবন ধারণ, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, সামাজিক অবস্থা। আবার গরিবরাও সেই উঁচুতলার মানুষদের সম্পর্কে অনেক সময় অনেক মানে হাই থট রাখে, তাদের সঙ্গে মানে আজব রকমের ধারণা পোষণ করে থাকে। তো এটাই হচ্ছে প্রেজুডিস, এটা এখানে দেখানো হয়েছে।
Jane Austen presents Mr. Collins, who is very aware of his social status, likes to impress, is extremely proud, and has an inflated ego. These were common characteristics of the then society. জেন অস্টেন মিস্টার কলিন্সকে উপস্থাপন করেছেন যিনি তার সামাজিক অবস্থার সম্পর্কে খুব সচেতন, মানুষকে প্রভাবিত করতে পছন্দ করেন, অত্যন্ত গর্বিত এবং একটি স্ফীত অহংকার রয়েছে তার। এগুলো ছিল তৎকালীন সমাজের মানুষদের সাধারণ বৈশিষ্ট্য। ওকে, 4.3.4 এখন আমরা আসি। Read the following note and then in paragraphs explain how the author's feelings and emotions are hidden in the text through words. Finally, share your findings in the class. নিচের নোটটি পড়ুন এবং তারপর জোর বা দলে শব্দের মাধ্যমে লেখকের অনুভূতি এবং আবেগ কিভাবে পাঠ্যের মধ্যে লুকিয়ে রয়েছে তা ব্যাখ্যা করুন। পরিশেষে ক্লাসে আপনার ফলাফলগুলি ভাগ করুন। হাউ দ্য অথর্স ইউজ অফ টোনস আর রিফ্লেক্টেড ইন দ্য টেক্সট। লেখকের স্বরের ব্যবহার কিভাবে পাঠ্যে প্রতিফলিত হয়, এটা সম্পর্কে একটা নোট দেওয়া আছে, আমরা নোটটা এখন একটু পড়ি। The author's attitude and feelings towards Mr. Collins are characterized by a mixture of irony, criticism, and perhaps a touch of amusement. মিস্টার কলিন্সের প্রতি লেখকের মনোভাব এবং অনুভূতি বিদ্রূপ, সমালোচনা এবং সম্ভবত বিনোদনের ছোঁয়া দ্বারা চিহ্নিত করা হয়। The author uses language that conveys a negative and mocking perspective on Mr. Collins' character, upbringing, and education. এখানে লেখক এমন ভাষা ব্যবহার করেছেন যা মিস্টার কলিন্সের চরিত্র, লালন পালন এবং শিক্ষা সম্পর্কে নেতিবাচক এবং বিদ্রূপাত্মক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। Praises such as not a sensible man, deficiency of nature, illiterate and miserly father, and self-conceit of weak head highlight how the author wanted to portray Mr. Collins. বুদ্ধিমান মানুষ নয়, তারপরে স্বভাবের মানে এটা বলতে পারি স্বভাবের সমস্যা, অনেক মানুষের আছে স্বভাবের সমস্যা থাকে, সেটা কেমন, সবই আছে কিন্তু কথা বলার স্টাইল ভালো না, কাজের স্টাইল দেখি বোঝা যায় যে মানে উনি কোন পরিবার থেকে আসছে, কিন্তু সবই আছে। এদিকে বড় লোকই অবস্থাও আছে, আবার আচরণের মধ্যে অনেকটা ছোট লোকই বাবু থাকে। এটাই তো স্বভাবের সমস্যা, এটা হচ্ছে ডিফিসিয়েন্সি অফ নেচার। ইলিটারেট অ্যান্ড মিজারলি ফাদার, অশিক্ষিত এবং মানে মিজারলি বলতে এখানে আমরা বলতে পারি দুর্দশাগ্রস্ত বলা যায়, দুর্দশাগ্রস্ত পিতা এবং দুর্বল মাত্রা আত্ম অহংকার, এর মতো বাক্যাংশগুলি লেখক কিভাবে মিস্টার কলিন্সকে চিত্রিত করতে চেয়েছিলেন তা তুলে ধরে। The portrayal of Mr. Collins' humility is initially countered by self-conceit, and his association with Lady Catherine de Bourgh is shown with irony. মিস্টার কলিন্সের নম্রতা চিত্রায়ন প্রাথমিকভাবে আত্মঅহংকার দ্বারা প্রতিহত করা হয় এবং লেডি ক্যাথরিন ডি বরোর সাথে তার সম্পর্কের বিদ্রূপের সাথে দেখানো হয়। While the text remains primarily mockery, there is an underlying layer of amusement in the portrayal of Mr. Collins. যদিও লেখাটি প্রাথমিকভাবে একটি উপহাস হিসেবে রয়ে গেছে, মিস্টার কলিন্সের চিত্রায়নে বিনোদনের একটি অন্তর্নিহিত স্তর রয়েছে। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলো উত্তর দিন। What specific words or phrases did the author use to describe character of Mr. Collins? মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে লেখক কোন নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ ব্যবহার করেছিলেন? The author used some phrases such as not a sensible man. Okay, এটাকে আমি হাইলাইট করে দিচ্ছি। The author used some phrases such as not a sensible man, deficiency of nature, illiterate and miserly father, and self-conceit of weak head to describe the character of Mr. Collins. লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে বুদ্ধিমান মানুষ নন, স্বভাবের সমস্যা, অশিক্ষিত ও কৃপণ পিতা এবং দুর্বল মাথার আত্মঅহংকারের মতো কিছু বাক্যাংশ ব্যবহার করেছেন। How did the author use those words or phrases to describe Mr. Collins' character? মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করার জন্য লেখক কিভাবে এই শব্দাংশ বা বাক্যগুলো ব্যবহার করেছিলেন, শব্দগুলি বা বাক্যাংশগুলো কিভাবে ব্যবহার করেছিলেন? Jane Austen did not follow the theory that a writer should show it, not say it. She did both.
So authors could use those words or phrases easily to describe Mr. Collins' character. জেন অস্টেন এই তথ্যটি অনুসরণ করেননি যে একজন লেখকের দেখানো উচিত, বলা উচিত নয়। এখানে তিনি দুটোই করেছেন। সুতরাং লেখক মিস্টার কলিন্সের চরিত্র বর্ণনা করতে সহজে সেই শব্দগুলি বা বাক্যাংশগুলি ব্যবহার করতে পারতেন। আচ্ছা, অর্থাৎ এখানে বলা হচ্ছে কি যে করতে পেরেছিলেন, বলবো আমরা পেরেছিলেন। আচ্ছা, হাউ ডাজ অথর্স ল্যাঙ্গুয়েজ এফেক্ট ইউর আইডিয়া অফ মিস্টার কলিন্স ক্যারেক্টার? লেখকের ভাষা মিস্টার কলিন্সের চরিত্র সম্পর্কে আমার ধারণাকে কীভাবে প্রভাবিত করে? আচ্ছা, আমরা যদি এটা দেখি, When I came to learn from the author about Mr. Collins while reading the text, I could understand that Mr. Collins was a servile, pompous, and self-important and self-righteous man. লেখাটি পড়ার সময় আমি যখন লেখকের কাছ থেকে মিস্টার কলিন্স সম্পর্কে জানতে পারি, তখন আমি বুঝতে পারি যে মিস্টার কলিন্স ছিলেন একজন দাস। দাস কেন বলা হচ্ছে? মানে আসলে কাজের লোক ছিল, ঠিক আছে। এখানে ঠিক সার্ভাইল শব্দটার সাথে আমি কাজের লোকটাকে লিখি, কাজের লোক। আচ্ছা, আর একটা ছিল আড়ম্বরপূর্ণ, আত্মগুরুত্বপূর্ণ এবং আত্মধার্মিক মানুষ। আত্মধার্মিক কেন বলা হচ্ছে? উনি আবার চার্চের ফাদার টাইপের কিছু একটা ছিলেন। ওকে, হোয়াট ইমোশনস ডিড ইউ এক্সপিরিয়েন্স হোয়াইল রিডিং দ্য টেক্সট? ওয়াজ ইট পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল অর সার্কাস্টিক? বইটি পড়ার সময় আপনি বা লেখাটি পড়ার সময় আপনি কোন আবেগ অনুভব করেছিলেন? এটি কি ইতিবাচক, নেতিবাচক, নিরপেক্ষ বা ব্যঙ্গাত্মক ছিল? আই গেট এ সার্কাস্টিক রিডিং। আমি একটি লেখা পড়ার সময় আমি ব্যঙ্গাত্মক স্বর পাই। ওকে, ডিড দ্য টোন অফ দ্য টেক্সট চেঞ্জ অ্যাট এনি পয়েন্ট? ইফ ইয়েস, ডেসক্রাইব ইট। পাঠ্যের স্বর কি কোনো সময় পরিবর্তিত হয়েছে? যদি হয় তাহলে বর্ণনা করুন। The tone of the text remains primarily a mockery. Again, there is an underlying layer of amusement in the portrayal of Mr. Collins. পাঠ্যের স্বর মূলত একটি উপহাস হিসেবে রয়ে গেছে, আবার মিস্টার কলিন্সের চিত্রায়নে বিনোদনের একটি অন্তর্নিহিত স্তর রয়েছে। এখন আমরা আসি 4.3.5-এ। Read the following note on the author first and then text. Later discuss the following questions in paragraphs. প্রথমে লেখকের উপর নিচের নোটটি এবং তারপর পাঠ্যটি পড়ুন, পরে নিম্নলিখিত প্রশ্নগুলি জোড়া বা দলে আলোচনা করুন। এলুইন ব্রুকস হোয়াইট 1899 to 1985 was a renowned American author and essayist. এলুইন ব্রুকস হোয়াইট একজন বিখ্যাত আমেরিকান লেখক এবং প্রাবন্ধিক। He is famous for his classic children's books like Charlotte Web and Stuart Little, known for their timeless storytelling and touching theme. তিনি শার্লট সোয়েব এবং স্টুয়ার্ট লিটল নামে তার কিছু ক্লাসিক শিশুদের বইয়ের জন্য বিখ্যাত, যা তাদের কালোজয়ী গল্প বলা এবং মর্মস্পর্শী বিষয়বস্তুর জন্য পরিচিত। While also contributed to the New Yorker magazine with his humorous and insightful essays. White also contributed to the New Yorker magazine with his humorous and insightful essays. মিস্টার হোয়াইট তার রসাত্মক এবং অন্তর্দৃষ্টিপূর্ণ প্রবন্ধের মাধ্যমে দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনও অবদান রেখেছিলেন। His works continue to captivate readers of all ages with their warmth, wit and endearing charm. তার রচনাগুলিতে তাদের উষ্ণতা, বুদ্ধি এবং স্থায়ী আকর্ষণ দিয়ে সমস্ত বয়সের পাঠকদের মুগ্ধ করে চলেছে। Charlotte's Web is a beloved children's novel about their friendship between a small boar, Wilbur, and a tiny spider, Charlotte. Charlotte's Web হচ্ছে, এটা মূলত একটা, এখানে যে গল্পটাতে দেখানো হয় সেখানে কি দেখানো হয়, এটা একটা উপন্যাস যেখানে দেখানো হয় যে উইলবার মানে একটি ছোট শুয়োর এবং একটি ছোট মাকড়সা যার নাম শার্লটের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে এবং এটা নিয়ে এটি শিশুদের একটি প্রিয় উপন্যাস। আচ্ছা, এখানে অবশ্যই এটা থাকার কথা না। এনিওয়ে, তারপর আছে
Through Charlotte's Web, she conveys messages to save Wilbur's life, teaching about compassion, friendship, and the cycle of life. শার্লটস ওয়েবের মাধ্যমে তিনি উইলবারের জীবন বাঁচানোর বার্তা প্রদান করেন, সহানুভূতি, বন্ধুত্ব এবং জীবন চক্র সম্পর্কে শিক্ষা দেন। গল্পটি সম্পর্কে ধারণা আমরা নিয়ে আগে, তাহলে আমাদের টেক্সটটা বুঝতে সহজ হবে। ফার্ন আরেবল নামের ছোট্ট একটি মেয়ে তার বাবার কাছ থেকে পোষা প্রাণী হিসেবে লালন পালনের জন্য একটি শূকর ছানা পায় এবং সে তার নাম রাখে উইলবার। কিন্তু 1 মাস পরে উইলবারকে এই ফার্নের চাচা হোমার জুকারম্যানের কাছে বিক্রি করে দেওয়া হয়। উইলবার যখন বুঝতে পারে যে তাকে জবাই করে দেওয়া হবে, তখন সে তার জীবন বাঁচানোর উপায় খুঁজতে থাকে। শার্লট ওয়েব উপন্যাসটিতে উইলবার নামে একটি শূকর ও শার্লট নামে এক শস্যাগারে থাকা মাকড়সার সাথে বন্ধুত্বের গল্প রয়েছে। উইলবার যখন কৃষকের দ্বারা জবাই হওয়ার ঝুঁকিতে থাকে, তখন শার্লট তার জালে উইলবারের প্রশংসাবার্তা লিখে রাখে, যেমন কিছু শূকর ভদ্র ইত্যাদি। এই উপন্যাসে মূলত বন্ধুত্ব, সাহস ও আত্মত্যাগের গল্প বলা হয়েছে। অর্থাৎ একটা মাকড়সার সাথে একটা শূকরের বাচ্চার খুব বন্ধুত্ব হয়, কিন্তু একটা সময় শূকরটা বড় হয়, এটাকে জবাই করার প্ল্যান করা হয়। এখন সে মাকড়সা কী করবে বন্ধুকে বাঁচাতে? মাকড়সা জালের মধ্যে সে লেখে কিছু শূকর আছে যেগুলো ভদ্র, এগুলো থেকে জবাই করতে নেই। তো এইগুলোর কথা বলে ওই কৃষকের হাত থেকে ওকে রক্ষা করার চেষ্টা করে বন্ধুত্বের নিদর্শন হিসেবে। ওকে, টেক্সট বি, পিস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, শান্তি ও গ্রহণযোগ্যতা, এই নামে এটা হচ্ছে টেক্সটটা। এখন আমরা পড়ে দেখি, বাট আই ফিল পিসফুল, কিন্তু আমি শান্তিতে আছি। ইউর সাকসেস ইন দ্য রিং দিস মর্নিং ওয়াজ টু এ স্মল ডিগ্রি মাই সাকসেস। আজ সকালে রিংয়ে আপনার সাফল্য কিছুটা হলেও আমার সাফল্য ছিল। ইউর ফিউচার ইজ এশিউরড, মানে এখন তুমি বেঁচে থাকবে নিরাপদ। ইউ উইল লিভ সিকিউর অ্যান্ড সেফ উইলবার, তুমি বেঁচে থাকবে নিরাপদ এবং নিরাপদে থাকবে উইলবার। তারপর হচ্ছে এখানে তোমার হবে তো তোমার ওকে। আচ্ছা, এখন দেখি তো আমরা নাথিং ক্যান হার্ম ইউ নাও, দিস অটাম ডেজ উইল শর্টেন অ্যান্ড গ্রো কোল্ড, যে এখনো কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারবে না, শরতের এই দিনগুলো ছোট হয়ে যাবে এবং ঠান্ডা বেড়ে যাবে। দ্য লিভস উইল শেক লুজ ফ্রম দ্য ট্রিজ অ্যান্ড ফল, গাছ থেকে পাতাগুলো আলগা হয়ে পড়ে যাবে। ক্রিসমাস উইল কাম অ্যান্ড দ্য স্নো অফ উইন্টার, বড়দিন আসবে আর আসবে শীতের তুষারপাত। ইউ উইল লিভ টু এনজয় দ্য বিউটি অফ ফ্রোজেন ওয়ার্ল্ড, ফর ইউ মিন এ গ্রেট ডিল টু জুকারম্যান অ্যান্ড হি উইল নট হার্ম ইউ এভার। তুমি হিমায়িত বিশ্বের সৌন্দর্য, লিখে দিচ্ছি, তুমি হিমায়িত বিশ্বের সৌন্দর্য উপভোগ করার জন্য বেঁচে থাকবে, কারণ জুকারম্যানের কাছে জুকারম্যানের কাছে অনেক কিছু দেখি একটু আমরা এখানে, জুকারম্যান অনেক কিছু বোঝেন এবং তিনি কখনো তোমার ক্ষতি করবে না। শীতকাল কেটে যাবে, দিনগুলি, উইন্টার উইল পাস, দ্য ডেজ উইল লেংথেন, দ্য আইস উইল মেল্ট ইন দ্য পার্টসার ফ্রন্ট। শীতকাল কেটে যাবে, দিনগুলি দীর্ঘ হবে, সারণভূমির পুকুরে বরফ গলে যাবে। দ্য সং sparrow will return and sing, the frogs will awake, the warm wind will blow again. All these sights and sounds and smells will be used to enjoy Wilbur this lovely world, these precious days. চড়ুই পাখি ফিরে এসে গান গাইবে, ব্যাঙগুলো জেগে উঠবে, উষ্ণ বাতাস আবার বইবে। এই সমস্ত দৃশ্য, শব্দ এবং গন্ধ উপভোগ করার জন্য তোমার হবে উইলবার এই সুন্দর পৃথিবী, এই মূল্যবান দিনগুলো। আচ্ছা, এটা কথা হচ্ছে কি, উইলবারকে যখন জবাই করে দেওয়ার জন্য প্ল্যান করা হয়, তখন উইলবারকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এই মাকড়সাটাতে। এই মাকড়সাটা এই কথাগুলো বলতে থাকে তার বন্ধুকে উদ্দেশ্য করে, ঠিক আছে? ওকে, অনেকগুলো আশাবাদের কথা বলা হয়
অনেক সুন্দর কথা বলে, যে বাংলা অনুবাদটা যদি তুমি পড়ো তাহলে দেখবে অনেক সুন্দর ভাবে মোটিভেশন দিতে থাকে। পৃথিবীতে তুমি মরে যাবে না, প্রকৃতির অনেক কথা বলা হয় থাকে, শরীর ফাঁকি ফিরে এসে গান গাইবে, ব্যাঙগুলো জেগে উঠবে, উষ্ণ বাতাস আবার বইবে, খুব সুন্দর করে বলা হয়, তাই না? ওকে, অ্যাগেন লেটস চেক আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট বাই আনসারিং দ্য কোশ্চেন্স। আবার আসুন প্রশ্নের উত্তর দিয়ে পাঠ্য সম্পর্কে আমাদের বোঝার পরীক্ষা করা যাক। হোয়াট ইমোশন ডাজ স্পিকার কনভেস টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ? উইলবারের প্রতি বক্তা কোন আবেগ প্রকাশ করেন? দ্য স্পিকার কনভেস চ্যালেঞ্জ অ্যান্ড হার্ডশিপ অ্যান্ড সিম্প্যাথেটিক ইমোশনস টুয়ার্ডস উইলবার ইন দ্য প্যাসেজ। বক্তা উইলবারের প্রতি চ্যালেঞ্জ, কষ্ট এবং সহানুভূতিশীল আবেগ প্রকাশ করেছেন। হোয়াট ডু দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যান্ড দিস প্রিসিয়াস ডেজ মিন ইন দ্য প্যাসেজ? এই অনুচ্ছেদে হিমায়িত জগৎ বা এই মূল্যবান দিনগুলির অর্থ কী? প্রেজেন্ট ওয়ার্ল্ড মিনস দ্য হার্শ রিয়েলিটি অফ দ্য ওয়ার্ল্ড। These precious days means remaining days of one's life in the world after an experience of nearly meeting with death. হিমায়িত জগৎ মানে বিশ্বের এই দুনিয়ার কঠোর বাস্তবতা। দুনিয়াটা আসলে প্রয়োজন বরফের মতো জমে থাকা, এখানে কোনো কারো মায়া দয়া নেই, একদম জমে গেছে সব কিছু এই টাইপের। এই মূল্যবান দিনগুলো বলতে মানে মৃত্যুর সাথে প্রায় সাক্ষাতের অভিজ্ঞতার পরে এই পৃথিবীতে একজনের জীবনের অবশিষ্ট দিনগুলিকে বোঝানো হয়েছে। তারপর হচ্ছে হোয়াট সেন্স অফ ডু দ্য ইমেজারিজ অফ চেঞ্জিং সিজনস, মেল্টিং আইস, রিটার্নিং বার্ডস অ্যান্ড অ্যাওয়াকেনিং ফ্রগস কনভে টু ইউ? ঋতু পরিবর্তন, বরফ গলে যাওয়া, ফিরে আসা পাখি এবং জাগ্রত ব্যাঙের ছবিগুলো আপনাকে কী বোঝায়? তা আমরা বলতে পারি দ্য ইমেজারিজ অফ চেঞ্জিং সিজনস, মেল্টিং আইস, রিটার্নিং বার্ড অ্যান্ড অ্যাওয়াকেনিং ফ্রগস ইন্ডিকেট দ্য রিজুভিনেশন, রিনিউয়াল অফ লাইফ অ্যান্ড লিভিং। পরিবর্তিত ঋতু, বরফ গলে যাওয়া, ফিরে আসা পাখি, জাগ্রত ব্যাঙের চিত্র জীবন ও জীবনের পুনরুজ্জীবন এবং পুনর্নবীকরণের ইঙ্গিত দেয়। আচ্ছা, তারপর হচ্ছে ডি নাম্বার, identify the specific words or phrases in the text that convey a sense of comfort and reassurance. Explain which tone is contributed. পাঠ্যের নির্দিষ্ট অংশ বা বাক্যাংশগুলো চিহ্নিত করুন যা সান্ত্বনা ও আশ্বাসের অনুভূতি প্রকাশ করে। কোন স্বরে অবদান রাখা হয়েছে তা ব্যাখ্যা করুন। আচ্ছা, future is assured, you live secure and safe, Wilbur, nothing can harm you now, etc. words or phrases convey a sense of comfort and assurance. ভবিষ্যৎ নিশ্চিত, তুমি বেঁচে থাকবে এবং নিরাপদ থাকবে উইলবার, এখন কিছুই তোমার ক্ষতি করতে পারবে না। শব্দ বা শব্দাংশ, বাক্যাংশ ইত্যাদি সান্ত্বনা ও আশ্বাসের অনুভূতি প্রকাশ করে। হাউ ডাজ দ্য উইন্টার অ্যান্ড স্প্রিং ইমেজারি এনহান্স দ্য টোন অফ রিনিউয়াল অ্যান্ড অ্যান্টিসিপেশন? শীত ও বসন্তের ছবি কীভাবে নবায়ন ও প্রত্যাশার স্বরকে বাড়িয়ে তোলে? এখানে আমরা যদি দেখি, এখানে winter covers nature with white rock and frost to make it looking like a white coffin. At the same time, trees lose leaves, spring gives new leaves to tree and new green to nature. So we can say that winter and spring imagery enhance the tone of renewal and anticipation. শীতকাল সাদা কুয়াশা ও তুষার দিয়ে পৃথিবীকে ঢেকে দেয় যাতে একটি সাদা কফিনের মতো দেখায়। একই সময়ে গাছগুলো সাদা পাতা হারিয়ে ফেলে, বসন্ত গাছকে নতুন পাতা এবং প্রকৃতিকে নতুন সবুজ দেয়। সুতরাং আমরা বলতে পারি যে শীত এবং বসন্ত চিত্রগুলো পুনর্নবীকরণ এবং পুনরুজ্জীবন বা প্রত্যাশার স্বরকে বাড়িয়ে তোলে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সবার সাথে শেয়ার করবে। মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।